আন্তর্জাতিক যুদ্ধবিরোধী দিবস প্রসঙ্গে আলোচনা। আমরা জানি 1 সেপ্টেম্বর আন্তর্জাতিক যুদ্ধবিরোধী দিবস। এই দিনেই 1939 সালে হিটলারের নেতৃত্বে নাৎসি জার্মানির পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয় এবং এই বিশ্বযুদ্ধ 1945 সাল অবধি চলে। যুদ্ধ শেষে 1948 সালের আগস্ট মাসে যুদ্ধবিধ্বস্ত পোল্যান্ডে বিশ্বশান্তি আন্দোলনের প্রথম পদক্ষেপ হিসেবে আহত হয় বিশ্ব সম্মেলন এবং সেখান থেকেই 1 সেপ্টেম্বর দিনটিকে আন্তর্জাতিক যুদ্ধবিরোধী দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত হয়। বিশ্বশান্তি আন্দোলনের প্রথম সভাপতি বিশ্বখ্যাত বিজ্ঞানী ফ্রেডরিক জোলিও-কুরি তার ঐতিহাসিক ভাষণে বলেছিলেন, কোনো এক দেশের কোনো একজন ব্যক্তি পৃথিবীকে যুদ্ধের হাত থেকে রক্ষা করতে পারবে না। এজন্য চাই পৃথিবীর সব দেশের সকল জাতির সমবেত প্রতিরোধ। এরপর আমরা লক্ষ্য করি শান্তি আন্দোলন দেশে দেশে বিস্তার লাভ করে। যুদ্ধ নয় শান্তি চাই এই স্লোগানকে সামনে রেখে ওয়ার্ল্ড পিস কাউন্সিল তার যাত্রা শুরু করে। আমাদের দেশ ভারতবর্ষেও অল ইন্ডিয়া পিস অ্যান্ড সলিডারিটি অর্গানাইজেশন, সংক্ষেপে যাকে আমরা বলি AIPSO, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রামে এবং শান্তির সপক্ষে কাজ করে চলেছে। ভারতবর্ষের অন্যান্য রাজ্যের ন্যায় আমাদের রাজ্যেও AIPSO 1 সেপ্টেম্বর দিনটিকে যুদ্ধবিরোধী দিবস হিসাবে প্রতি বছর পালন করে আসছে। আগামী 1 সেপ্টেম্বর এই দিবসটিকে যুদ্ধবিরোধী দিবস হিসাবে পালন করা হবে। এই আলোচনা প্রসঙ্গে প্রথমত একটু ঐতিহাসিক প্রেক্ষাপট, তার পরবর্তী ধাপে বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করব। এই সময়ের মধ্যে দুটো মহাযুদ্ধ প্রত্যক্ষ করেছে এই বিশ্ব। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1914 সালে, 1918 সাল অবধি যুদ্ধ চলেছিল এবং জার্মানির পরাজয়ের পর ফ্রান্সের ভার্সাই শহরে 1919 সালের 28 জুন বিজয়ী এবং পরাজিত পক্ষের মধ্যে সন্ধি চুক্তি স্বাক্ষরিত হয়, যেটা ভার্সাই চুক্তি নামে পরিচিত। ঐতিহাসিক ভার্সাই চুক্তিতে জার্মানিকে স্বীকার করে নিতে হয়েছিল যুদ্ধের ক্ষতিপূরণ হিসেবে 650 কোটি পাউন্ড মিত্রপক্ষকে মিটিয়ে দিতে হবে। তাছাড়া সীমানা পুনর্নির্ধারণ, সম্পূর্ণ নিরস্ত্রীকরণ এবং সমস্ত উপনিবেশের দখল জার্মানিকে ছাড়তে হবে। একদিকে বিরাট ভূখণ্ডের দখল হারানো এবং অন্যদিকে ক্ষতিপূরণের অর্থ মেটাতে গিয়ে জার্মান সরকার সেদিন হিমশিম খাচ্ছিল। এরই মধ্যে বাড়ছিল অসন্তোষ। পরাজিত যুদ্ধবাজরা পরাজয় মেনে নিতে না পেরে প্রত্যাঘাত আনার জন্য গোপন ষড়যন্ত্র শুরু করেছিল। যখন প্রথম বিশ্বযুদ্ধ চলে তখন আরেকটা ডেভেলপমেন্ট সারা পৃথিবীতে লক্ষ্য করা যায়। 1917 সালে বিপ্লবের মধ্য দিয়ে সোভিয়েত ইউনিয়নে কমিউনিস্ট পার্টির নেতৃত্বে শ্রমিক শ্রেণী ক্ষমতায় আসে। এই সোভিয়েত ইউনিয়নের সমাজতান্ত্রিক বিপ্লবের সাফল্যের অনুপ্রেরণায় জার্মানির বিপ্লবী শ্রমিক শ্রেণী উৎসাহিত হয় এবং জার্মানি অভ্যুত্থান ঘটাবার জন্য চেষ্টা শুরু করে।
কিন্তু জার্মানের রাজতন্ত্রী সৈন্যবাহিনী এর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং হাজার হাজার বিপ্লবী শ্রমিককে সাম্রাজ্যবাদের জল্লাদেরা হত্যা করে এবং জার্মানির প্রখ্যাত কমিউনিস্ট নেত্রী রোজা লাক্সেমবুর্গ এবং কার্ল লিয়েবনেটকে 1919 সালের 6ই জানুয়ারি গ্রেপ্তার করে জেলখানায় নিয়ে যাওয়ার সময় নৃশংসভাবে হত্যা করে। এই রকম যখন অবস্থা, জার্মানিতে তখন চরম সংকট আর অস্থিরতা, এর মধ্য দিয়েই উগ্র জাতীয়তাবাদকে উস্কে দেওয়া হয় এবং ওই সময় উগ্র জাতীয়তাবাদী বুর্জোয়ারা তাদের নেতা হিসেবে বেছে নেয় কুখ্যাত হিটলারকে। হিটলার ভার্সাই চুক্তিকে ছিঁড়ে ফেলে দেয়, সেনাবাহিনীর শক্তি বাড়াতে থাকে, পুঁজিপতিদের উৎসাহিত করে এবং হিটলারের ব্যক্তিগত তত্ত্বাবধানে তৈরি করা হয় কুখ্যাত ফ্যাসিস্ট নাৎসি বাহিনী, যেটাকে বলা হয় ব্রাউন শার্ট বাহিনী, যাদের মধ্যে তীব্র কমিউনিস্ট বিদ্বেষ এবং ইহুদি বিদ্বেষ ছড়ানো হয়। এই যখন অবস্থা, তখন ইউরোপের আরেকটা দেশ ইতালিতে অভ্যুদয় ঘটে আরেক ফ্যাসিস্ট নায়ক মুসোলিনি। আবিসিনিয়া দখল করার পর, এখন অবশ্য আবিসিনিয়া নামটা নেই, এখন ইথিওপিয়া, মুসোলিনি তখন ইতালির যুদ্ধবাজদের নায়কের আসনে। হিটলারের আগেই মুসোলিনি কুখ্যাত ফ্যাসিস্ট ব্ল্যাক শার্ট বাহিনী তৈরি করেছিল। হিটলার তৈরি করেছিল ব্রাউন শার্ট বাহিনী আর মুসোলিনি ব্ল্যাক শার্ট বাহিনী গড়ে তুলেছিল। এখানে একটা জিনিস উল্লেখ করা প্রয়োজন, হিন্দুত্ববাদের আদি গুরু বালকৃষ্ণ শিবরাম মুনজে 1931 সালের মার্চ মাসে ইতালিতে যান, মুসোলিনির সাথে দেখা করেন এবং ইতালির ফ্যাসিস্ট সংগঠনগুলো সম্বন্ধে খোঁজ খবর নেন এবং তিনি মুসোলিনিকে বলেন যে আমি অভিভূত তোমাদের এই সংগঠনের কাজকর্ম দেখে। ভারতবর্ষে ফিরে এসে তিনি তার সংগঠনের মধ্যে সেগুলো আলোচনা করেন এবং এইভাবেই সংগঠনকে তৈরি করার জন্য তারা প্রস্তুত হয়। এশিয়ায় আরেক সাম্রাজ্যবাদী শক্তি হিসাবে উঠে আসে তখন জাপান। চীনকে পরাজিত করে জাপানের সাম্রাজ্যবাদী নায়ক তোজো সমগ্র এশিয়ায় আধিপত্য স্থাপনের স্বপ্ন দেখা শুরু করে। এইরকম অবস্থায় আমরা লক্ষ্য করলাম 1939 সালের 1 সেপ্টেম্বর হিটলারের জার্মান সৈন্যবাহিনীর পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ফ্যাসিস্ট হিটলারের আক্রমণের মূল লক্ষ্যই ছিল সোভিয়েত ইউনিয়ন, কিন্তু হিটলার 1939 সালের 1 সেপ্টেম্বর আক্রমণ করে প্রথমেই জার্মানির ঠিক পূর্ব দিকে অবস্থিত পোল্যান্ড। পোল্যান্ডের পর ডেনমার্ক, তার উপরে নরওয়ে দখল করে নাৎসি বাহিনী ফিনল্যান্ডে ঢোকে এবং সেইখান থেকে 1941 সালের 21 জুন রাত্রিবেলা একসাথে 6000 কামান থেকে গোলা ছুড়ে হিটলারের সেনাবাহিনী সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করে। রাজধানী মস্কো নগরীও সেদিন বাদ যায়নি। হিটলারের বাহিনী 15 সেপ্টেম্বর স্টালিনগ্রাদ অবরোধ করে। এই অবস্থায় স্টালিনের নেতৃত্বে সোভিয়েত ইউনিয়নের লাল ফৌজ এবং সোভিয়েতের জনগণ গুরুত্বপূর্ণ প্রতিরোধ করে তোলে। 2 কোটির বেশি সোভিয়েতের লাল ফৌজ এবং সোভিয়েতের জনগণ নিজেদের জীবন দিয়ে হিটলারের বাহিনীকে
প্রতিরোধ করে এবং চূড়ান্তভাবে পরাজিত করে অসীম সাহস এবং দেশপ্রেমের অনন্য নজির স্থাপন করে। এইভাবেই সমগ্র বিশ্বের মানব জাতিকে ফেসিবাদদের বর্বরতা থেকে রক্ষা করে সোভিয়েত ইউনিয়নের লাল ফৌজ। 1945 সালের 1 মে রাজধানী বার্লিনের পতন ঘটে। 8 মে ফ্যাসিস্ট বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান হলেও পৃথিবীর মানুষ কি যুদ্ধের বিভীষিকা থেকে মুক্ত হতে পেরেছেন? এই 1945 সালে ফ্যাসিস্ট বাহিনীর আত্মসমর্পণের পর মার্কিন সাম্রাজ্যবাদ 6 আগস্ট এবং 9 আগস্ট যথাক্রমে জাপানের হিরোশিমা ও নাগাসাকির শহরে প্রথম পরমাণু বোমা নিক্ষেপ করে। প্রথমটার নাম ছিল লিটল বয়, দ্বিতীয়টার নাম ছিল ফ্যাট ম্যান। কি রসিক নাম, যার মধ্য দিয়ে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করে এবং ফ্যাসিস্ট বর্বরতার ঘৃণ্য নজির স্থাপন করে ওই দিন। সেই মার্কিন সাম্রাজ্যবাদীরাই ভিয়েতনামের উপর বর্বর আক্রমণ চালিয়েছিল। নাপাম বোমা সহ সব ধরনের মারণাস্ত্র প্রয়োগ করে লক্ষ লক্ষ নারী, শিশু, বৃদ্ধা, যুবক হত্যা করেছিল। কিন্তু ভিয়েতনামের সমাজতান্ত্রিক বিপ্লবের নেতা হোচিমিনের নেতৃত্বে ভিয়েতনামের জনগণ দুর্ধর্ষ মার্কিন সাম্রাজ্যবাদকে পরাজিত করে প্রমাণ করে দিয়েছিল সাম্রাজ্যবাদ নয়, জনগণই ইতিহাসের নিয়ন্তা। কিন্তু মার্কিন সাম্রাজ্যবাদ ভিয়েতনামের পরাজয় থেকে শিক্ষা নেয়নি, বরং ওদের ভয়ঙ্কর আগ্রাসী থাবা আরও প্রসারিত হয়েছে। দেশ, মাটি, মানুষ, পরিবেশ, প্রাকৃতিক সম্পদ, জনজীবন সর্বক্ষেত্রে আজ তাদের আগ্রাসন লক্ষ্য করা যাচ্ছে। বেপরোয়া লুটপাট, দখলদারির মরিয়া তৎপরতা মাত্রাহীনভাবে বেড়ে চলেছে। এ পৃথিবী, তার আবহমণ্ডল, মহাকাশ, শ্রমিকের গ্রামে সৃজনশীলতায় গড়ে ওঠা সভ্যতা আজ বারবার আক্রান্ত হচ্ছে। চূড়ান্ত ভোগ দখলের বর্বর অভিযানে মার্কিন সাম্রাজ্যবাদ মেতে উঠেছে। 1991 সালে সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নের পতনের পর সাম্রাজ্যবাদ উৎফুল্ল এক বিশ্বের তত্ত্ব প্রচার করেছে তখন, এবং জানিয়ে দিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত ইউনিয়নের জন্যই ঠান্ডা যুদ্ধ জটিল থেকে জটিলতর হয়েছে। পৃথিবীতে অস্ত্র প্রতিযোগিতা বেড়েছে এবং এই এক বিশ্বের তত্ত্ব হিসেবে প্রথম তারা ফ্রান্সিস ফুকুয়ামাকে সামনে আনে। ফ্রান্সিস ফুকুয়ামের লেখা বই দ্য এন্ড অফ হিস্ট্রি অ্যান্ড দ্য লাস্ট ম্যান 1992 সালে প্রকাশিত হয়। বইটি কেনার জন্য তখন ধুম লেগে যায়। আরেকজন সেই সময়ে স্যামুয়েল পি হান্টিংটন, তিনিও একটি বই লিখলেন এক বিশ্বের তত্ত্ব প্রচার করে, সাম্রাজ্যবাদী বিশ্বের তত্ত্ব প্রচার করে, দ্য ক্ল্যাশ অফ সিভিলাইজেশন অ্যান্ড দ্য রিমেকিং অফ ওয়ার্ল্ড অর্ডার 1996 সালে বই প্রকাশ করেন। এইভাবেই তারা এক বিশ্বের তত্ত্ব প্রচার করে কাজ শুরু করে। তারই পাশাপাশি একই সঙ্গে সাম্রাজ্যবাদের আরেকটা পর্ব হিসেবে নয়া উদারবাদী পুঁজিবাদের আত্মপ্রকাশ ঘটে, যা গোটা পৃথিবী ও মানব জাতিকে
ব্যাপকভাবে প্রভাবিত করেছে এবং আজও প্রভাবিত করছে, আজও তা অব্যাহত। এই নয়া উদারবাদ লগ্নি পুঁজির বিশ্বব্যাপী কেন্দ্রীভূত রূপ এবং একমেরু বিশ্ব গঠনের এক আগ্রাসী তৎপরতা, যেখানে আন্তর্জাতিক লগ্নি পুঁজিরই একাধিপত্য নিশ্চিত হচ্ছে। এইভাবেই এখন মার্কিন সাম্রাজ্যবাদ এককভাবে অস্ত্র সম্ভার বাড়িয়ে চলেছে, নতুন নতুন এলাকায় সামরিক ঘাঁটির বিস্তার ঘটাচ্ছে, আগ্রাসী ভূমিকায় অবতীর্ণ হচ্ছে এবং এই আগ্রাসী পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য উত্তর আটলান্টিক জোট, যুদ্ধ জোট, যেটাকে আমরা সংক্ষেপে বলি নেটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, একে সম্প্রসারিত করছে, করার চেষ্টা করছে। সমগ্র মহাকাশকে মার্কিন পারমাণবিক সমরসজ্জার বলয়ে এনে পূর্ণ আধিপত্য বিস্তারের জাল বুনছে। সমাজতান্ত্রিক চীনকে ঘিরে ফেলার ষড়যন্ত্র মারাত্মকভাবে শুরু হয়েছে, যাতে পৃথিবীর কোনো দেশ কোনো অবস্থাতে মার্কিন অবস্থানকে চ্যালেঞ্জ করতে না পারে। লক্ষ্য বিশ্বে প্রতিদ্বন্দ্বীহীন একমাত্র অপরাজেয় শক্তিতে রূপান্তরিত হওয়া, অর্থাৎ একমুখী বিশ্ব ব্যবস্থা কায়েম করা। এই কাজে যারা কিংবা যে দেশ বাধা দেবে তাদের বিরুদ্ধেই সামরিক হুমকি আসছে, আগ্রাসন হচ্ছে। তেল সম্পদ দখলের লক্ষ্যে সম্পূর্ণ মিথ্যা অজুহাত খাড়া করে ইরাকের উপর আগ্রাসন চালিয়েছে। আফগানিস্তানকে একেবারে ধ্বংসের কিনারায় এনে দাঁড় করিয়ে দিয়েছে। গণতান্ত্রিক কোরিয়াকে পিষে মারার ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। কিউবার বিরুদ্ধে আজও অবরোধ জারি রয়েছে। মধ্যপ্রাচ্যে ইরানের দখল নেওয়ার গভীর ষড়যন্ত্র চলছে। সিরিয়ায় আজ কঠিন আক্রমণের মুখে। লাতিন আমেরিকার দেশগুলোতে অস্থিরতা সৃষ্টির পেছনে মার্কিন মদদ অব্যাহত আছে। এইভাবে সাম্রাজ্যবাদ, মার্কিন সাম্রাজ্যবাদ তার জাল বিস্তারিত করছে। সাম্রাজ্যবাদ চায় দেশে দেশে তাদের অনুগত সরকার যাতে শাসন ক্ষমতায় থাকে, এতে ওদের সুবিধা হয়। এবং এই কারণেই সাম্রাজ্যবাদ তার প্রয়োজন মতো মুখোশ পাল্টায়। একবিংশ শতাব্দীতে সাম্রাজ্যবাদের আরেকটা নয়া মুখোশ, সেটা হচ্ছে রঙিন বিপ্লব। বিগত কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে যে জনমানুষে বিভ্রান্তি তৈরি করার জন্য কোন দেশের মার্কিনী স্বার্থবিরোধী সরকারকে উচ্ছেদ করার লক্ষ্যে বিপ্লব শব্দটি তারা ব্যবহার করছে। যেমন 2000 সালের 5 অক্টোবর বুলডোজার বিপ্লবের মাধ্যমে যুগোস্লাভিয়ার রাষ্ট্রপতি মিলোসেভিচ সরকারের পতন ঘটানো হলো। 2003 সালে মার্কিন স্বার্থবিরোধী নীতি গ্রহণ করার জন্য জর্জিয়ার রাষ্ট্রপতি এডওয়ার্ড সাভারদানাসকে সরিয়ে দেওয়ার লক্ষ্যে গোলাপ বিপ্লবের ডাক দিল। 21 নভেম্বর 2004 ইউক্রেনে রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র হয়েছিল তার পোশাকি নাম ছিল কমলা বিপ্লব, অরেঞ্জ রিভলিউশন। ইরাকে নিজের পছন্দের সরকারকে নির্বাচনের মাধ্যমে জিতিয়ে আনার জন্য 2005 সালে মার্কিন তৎকালীন রাষ্ট্রপতি বুশ সবুজ বিপ্লবের পরিকল্পনা গ্রহণ করে। আজারবাইজানে 2005 সালে, বেলারুশে,
মঙ্গোলিয়ায় ইত্যাদি দেশে রঙিন বিপ্লবের ঢঙে নানা ষড়যন্ত্র শুরু হয়। সম্প্রতি ইরান, হন্ডুরাস এবং মলদোভের নির্বাচনেও রঙিন বিপ্লবের নামে সিআইএর হস্তক্ষেপ লক্ষ্য করা গেছে। পুঁজিবাদী দুনিয়া, বিশেষ করে মার্কিন সাম্রাজ্যবাদী, এইসব দুষ্কৃতিমূলক কাজে অর্থ যোগান দেয়, পরামর্শ জুগিয়ে থাকে। বিভিন্ন নামের প্রতিষ্ঠান, হরেক রকমের এনজিও, ভাড়াটে সমাজসেবী, নানা ধরনের ফান্ড ইত্যাদির মাধ্যমে হাওলার মতো বেশ কয়েক হাত ঘুরে বিপুল পরিমাণ অর্থ সংশ্লিষ্ট দেশ বা ব্যক্তির কাছে পাঠানো হয়। এর মধ্য দিয়ে দেশে দেশে সাম্রাজ্যবাদের অনুগত সরকার বসাবার ব্লু প্রিন্ট তৈরি হয়। ভারতবর্ষেও এই রঙিন বিপ্লবের কারিগরেরা ভূমিকা নিয়ে থাকে। আমাদের দেশের বামপন্থী সরকারগুলোকে হটাবার জন্য এই কারিগরেরা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল এবং আজও তাদের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। মার্কিন সাম্রাজ্যবাদের সাথে আমাদের দেশ মোদী সরকারের গাঁটছড়া আজ স্পষ্ট। মার্কিন সাম্রাজ্যবাদী যুদ্ধনীতির হাড়িকাঠে বলতে গেলে ভারত এখন গলা বাড়িয়ে দিয়েছে। ভারতকে মার্কিন সামরিক ও বিদেশ নীতির শৃঙ্খলে জড়িয়ে ফেলা হয়েছে। চীনকে এখন মোকাবেলা করা আমেরিকার একার পক্ষে সহজসাধ্য নয়, তাই জরুরি হয়ে পড়েছে ভারতের সাহায্য। তেমনি ভারত মহাসাগরে চীনের প্রভাব বৃদ্ধিতে কোণঠাসা হওয়ার ভয়ে ভারতও আমেরিকার সাহায্য প্রার্থী। সুযোগ বুঝে আমেরিকাও ভারতের ঘাড়ে বন্দুক রেখে ভারত মহাসাগরে আধিপত্য বিস্তারে মরিয়া। এই অবস্থায় মোদি ট্রাম্পের কোলাকুলি গোলাগুলি বাড়বে বই কমবে না। যতদিন সাম্রাজ্যবাদের অস্তিত্ব থাকবে ততদিন বিশ্বে যুদ্ধের আশঙ্কা থাকবে। তাই যুদ্ধের বিরুদ্ধে সাম্রাজ্যবাদের নীল নকশা গুড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে গোটা দুনিয়ার শান্তিকামী মানুষকে একজোট হয়ে এগিয়ে আসতে হবে, শান্তির শক্তিকে সংহত করতে হবে। ভারতের জনগণের সাম্রাজ্যবাদ বিরোধী মানসিকতার এতটুকু হেরফের হয়নি। সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামে এদেশের শান্তিকামী ও গণতন্ত্রপ্রিয় জনগণ আজও অবিচল। তাই দেশের স্বার্থে, মানব জাতির কল্যাণে, যুদ্ধের বিরুদ্ধে, শান্তির পক্ষে গর্জে উঠতে হবে। এই উদ্দেশ্যে অল ইন্ডিয়া পিস অ্যান্ড সলিডারিটি অর্গানাইজেশন কাজ করে। আমাদের রাজ্যেও এই সংগঠন যুদ্ধের বিরুদ্ধে শান্তি ও সৌহার্দ্যের বার্তা ধর্মনগর থেকে সাব্রুম পর্যন্ত পৌঁছে দেয়। আগামীর যে 1 সেপ্টেম্বর, সেই দিন আমাদের রাজ্যেও আন্তর্জাতিক যুদ্ধবিরোধী দিবস আমরা পালন করব এবং এর মধ্য দিয়েই শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্য বজায় রাখার আমরা চেষ্টা করব। ধন্যবাদ, নমস্কার।